সকাল বন্ধুরা, স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই সকাল 7টা মতো। এখন থেকে তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো, সকালে উঠে দেখলাম যে 4টে বেশ সুন্দর গোলাপ ফুটেছে আমাদের বাগানে, কিন্তু বাগানটা বড্ড অগোছালো হয়ে আছে, একদম আগাছায় ভর্তি হয়ে গেছে। তো ভাবছি আজকে আগাছাটা একটু পরিষ্কার করে দেব। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যে আগাছাগুলো পরিষ্কার করব, কিন্তু কিছুতেই সময় পাচ্ছি না। তো দেখি আজকে তো ভেবেছি যতই অসুবিধে হোক আজকে কিন্তু আমাকে এই বাগানটা পরিষ্কার করতেই হবে। আসলে আমার ওই স্বাদের গোলাপ গাছটাই কিন্তু বেশ গোলাপ ফুল হচ্ছে। আর শীতকাল তো জানো গোলাপেরই সিজন, মানে শীতকালে বেশি কিন্তু ফুল হয়, যদিও সারা বছরই কিন্তু এই গাছটাতে ফুল হয়। দেখো, আমি কিন্তু বাগান থেকে চলে এসেছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। সকালে উঠে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তারপর এই যে সুজি খাইয়ে দিচ্ছি। এই দেখো, আমার ভাইপো কিন্তু বসে গেছে, ওর মা একটু বাইরের দিকে গেছে আর ও নিজে হাতেই খাওয়ার চেষ্টা করছে। সকালে উঠে এই মেয়েকে খাওয়াতে বসলে এত বকতে হয় কি বলবো, কিছুতেই খেতে চায় না, আর যত রাজ্যের গল্প করতে হয়। সকালবেলা কিন্তু আমার এই কদিন ধরে একটু মাথার যন্ত্রণা হচ্ছে, কেন যে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো এবারে যখন ডাক্তারখানা যাব তখন ডাক্তারকে বলতে হবে সেই কথা। দেখো, প্রায় 1 ঘন্টা লাগলো মেয়েকে খাওয়াতে। তারপর মাকে বললাম যে একটু আলু ভাজো, কারণ এই কদিন থেকেই এই আলু সেদ্ধ ভালো লাগছে না, আর কোনো বেসন ভাজাও ভালো লাগছে না। আজকে ভাবলাম যে একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। দেখো, তারপর আমি স্নান করে এসে দেখি মায়ের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার ভাই যাবে দোকানে, সেই জন্য ও কিন্তু খেয়ে নিচ্ছে। তারপর আমিও পুজো টুজো সেরে বসে পড়লাম খেতে। আজকে সেন্টার থেকে যে খিচুড়ি দিয়েছে ভাবছিলাম ওটাই খাবো। আর মেয়েকে যেহেতু অনেকক্ষণই খাইয়েছি, প্রায় ঘন্টা 2 তো হয়েই গেল, তো ওকেও একটু খাইয়ে নিচ্ছি। তারপর দেখো, বাবা বাজার থেকে এই সামুদ্রিক মাছগুলো কিনে এনেছে। এই মাছগুলো আমার ভাই কিন্তু বড্ড ভালোবাসে খেতে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না বলতে একবারেই ভালো লাগে না তা নয়, একটু বেশি রিচ করে রান্না করলে আমারও বেশ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়ার পর আমি কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ বলছিলাম না যে সকাল থেকে খুব মাথার যন্ত্রণা করছিল, সেজন্য মাকে একটু আমার মেয়েকে দেখতে বলে আমি কিন্তু একটু শুয়ে পড়েছিলাম। তারপর দেখলাম যে মাথার যন্ত্রণাটা অনেকটাই কমে গেছে। আর এখন বাজে ওই 12:30 মতো, আর আমি আমার মেয়েকে নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি, কারণ ছাদেই কিন্তু বোতলগুলো রোদে দিয়েছিলাম। এই 2টো বোতল রোদে দিয়েছিলাম স্নান করাবো বলে, কারণ এই বোতলগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায়। আর কি বলতো, নিচে রোদে দিলে বাচ্চারা ফেলে দেয়, বা গামলাতে রোদে দিলে নানা রকম নোংরাই ভর্তি হয়ে যায়। সেই জন্য এই বোতলগুলো রোদে দিলে কি হয় বলতো, জলগুলোতে নোংরাও হয় না, আর বেশ তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো যারা বেবিদেরকে চান করাও এই রোদের জল দিয়ে, তারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো। দেখো, মেয়েকে স্নান করে নিয়ে এদিকে চলে এলাম ছাওড়ার দিকে, কারণ রোদটা কিন্তু বেশ গায়ে লাগছে। তো মেয়েকে এবার স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে নেব, আর ওকে একটু কাজলের টিপ পরিয়ে দেব। তোমরা তো জানোই আমি ওকে রোজের কাজলের টিপ পরাই, সেই ছোটোবেলা থেকে কী যে অভ্যেস হয়েছে আর কি বলবো। না পরালে যেন কেমন খালি খালি লাগে। আর কালো টিপ পরালে কি হয় বলো তো, বাচ্চাদের কিন্তু নজরও লাগে না। সেজন্য তোমরা যারা বাচ্চাদেরকে কালো টিপ পরাও না, তারা কিন্তু পরাবে, এতে করে কিন্তু বাচ্চাদের নজর লাগে না। আমাদের আশেপাশে তো নানা রকম লোক থাকে যারা বাচ্চাদের কিন্তু নজর দিয়ে দেয়। সেজন্য বাচ্চাদের দেখবে অনেক সময় হঠাৎ করেই কোনো কিছু নেই, কিন্তু শরীর খারাপ হচ্ছে। তো এগুলো কিন্তু নজর লাগার জন্যই হয়। আরেকটা কাজ তোমরা করতে পারো, যদি মনে হয় যে বাচ্চার নজর লেগেছে, তাহলে একটা কাজ করবে, স্নান করার সময় আমাদের যে তুলসী গাছ থাকে, সে তুলসী গাছের গোড়ার মাটি খানিকটা তুলে রেখে একটা বক্সে, ছোটো মতো বক্সে রেখে দেবে। তো যখন কোথাও যাওয়ার বা বেরোবার দরকার হবে, তখন কিন্তু অবশ্যই ওই মাটিটা গুলে একটু টিপ পরিয়ে দেবে, তাতে দেখবে নজর লাগবে না। আর আরেকটা কথা, অনেক সময় আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক দুঃস্বপ্ন দেখি, মানে কোনো খারাপ স্বপ্ন, বাচ্চা মারা গেছে এরকম কোনো খারাপ স্বপ্ন। তো যদি এরকম কোনো খারাপ স্বপ্ন দেখো, তাহলে কিন্তু একটা কাজ করতে পারো, যে কোনো কাঁটা গাছে তোমরা সকালের যে আমরা রান্না করি তার যে ছাই হয়, সেই ছাই কিন্তু যে কোনো কাঁটা গাছের উপর ফেলে দিতে পারো, তাহলেও কিন্তু সেই স্বপ্নটা থেকে মুক্তি পাওয়া যায়। আর যারা ধরো গ্যাসে রান্না করো, তারা একটা কাজ করতে পারো, তারা কয়েকটা শুকনো লঙ্কাকে পুড়িয়ে ওই কাঁটা গাছে রেখে দিতে পারো, তাহলে দেখবে নজর লাগা কেটে যাবে।
তো অনেক কথাই বললাম, অনেকে হয়তো বিশ্বাস করো বা অনেকে করো না, কিন্তু যারা বিশ্বাস করো তারা যদি অ্যাপ্লাই করো বা তাদের যদি কোনো কাজে লাগে তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে। দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু চলে এলাম গাছগুলো পরিষ্কার করতে। আসলে এই সময় গাছ পরিষ্কার করার একটাই কারণ, এখন অনেকটা রোদ বেরিয়েছে আর জানো তো এখানে না প্রচণ্ড জঁকের প্রবলেম, এত জঁক বেরোয় কি বলবো। কিন্তু যদি একটু রোদ থাকে তাহলে কিন্তু জঁকগুলো আর অতটা বেরোয় না, সেজন্য জঁকের ভয়ে কিন্তু গাছগুলোতে রোদ পড়তে তারপরে আমি এসেছি গাছগুলো একটু পরিষ্কার করে নিতে। আসলে এত আগাছা হয়েছে কি বলবো, আর তো এখন বর্ষাকাল নেই, সেজন্য বৃষ্টিও হবে না। একবার যদি এগুলো পরিষ্কার করে দিতে পারি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত গাছগুলো ভালো থাকবে। গাছগুলো কিন্তু দেখো একদম ঢেকে গেছে। আমি খানিকটা লতা পাতাগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু নিচের যে আগাছাগুলো হয়ে আছে সেগুলো একটু বসে পরিষ্কার করতে হবে, সেজন্য আমি পারছিলাম না। তাই ঠাকুমাকে ডেকে বললাম যে নিচের এই আগাছাগুলো একটু আমাকে পরিষ্কার করে দিতে। তাই ঠাকুমা এসেও কিন্তু দেখো হাত লাগিয়েছে, কিন্তু এত জঙ্গল হয়ে আছে জানি না আজকে সবটা পরিষ্কার হবে কি না, তো দেখা যাক কি হয়। তারপর দেখো আমি কিন্তু চলে গিয়েছিলাম, এসে দেখি যে বাগানটা কিন্তু বেশ ভালোভাবেই পরিষ্কার করে দিয়েছে। তো দেখে কিন্তু দেখো কত ক্লিন লাগছে আর কত ভালো লাগছে। ভাবছি এখানে কতগুলো এবারে ফুলের চারা বসাবো। তারপর সন্ধেবেলা আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের তুলসী মন্দিরে ঠাকুরকে প্রদীপ দান করার জন্য। এই কার্তিক মাসটা পুরোটাই কিন্তু আমরা প্রদীপ দান করেছি, আর কালকে সেই ব্রত কিন্তু শেষ, সেই জন্য কার্তিক মাসের ব্রত কালকে উদযাপন করা হবে। আচ্ছা তোমরা কারা কারা এই কার্তিক মাসে নিরামিষ খাও আর এই কার্তিক মাসে মানে ঠাকুরকে প্রদীপ দান করো, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। এই কার্তিক মাসটা পুরো মাসটা নিরামিষ খেতে পারলে আর ঠাকুরকে প্রদীপ দান করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু কৃপা পাওয়া যায়। তাই দেখো আমরা সবাই একে একে কিন্তু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আমার ভাইয়ের বউ প্রদীপ দেখিয়ে নিচ্ছে, আমার মা আগেই আরতি করে ঠাকুরকে প্রদীপ দান করে দিয়েছে। এরপর কিন্তু আমি বসবো ঠাকুরকে প্রদীপ দান করতে। জানো তো আমাদের এখানে একটা প্রচলিত ধারণা আছে, যারা গর্ভবতী থাকে তাদের নাকি ঠাকুরকে প্রণামও করতে নেই আর ঠাকুরের পূজাও করতে নেই। এটা আবার কি ধরনের নিয়ম বলো তো? আমি কিন্তু অনেক কীর্তনে শুনেছি যে এরকম কোনো নিয়ম নেই, গর্ভবতীরাও পারে ঠাকুরকে অবশ্যই পুজো করতে। সেজন্য আমি আগে যে প্রেগনেন্সি ছিল তাতে কিন্তু ভগবানকে পুজো করতে পারিনি, কারণ যেহেতু এখানের লোক মানি যে এটা করতে নেই, সেজন্য কিন্তু আমাকেও বাড়ি থেকে বারণ করে দেওয়া হয়েছিল যে ঠাকুরের পুজো যাতে আমি না করি। সেজন্য আমি আগের প্রেগনেন্সিতে কিন্তু ঠাকুরের পুজো করিনি, কিন্তু এবারে আমি কীর্তন শুনে জেনেছি যে ঠাকুরের পুজো কিন্তু করা চলে। সেজন্য দেখো এবারে কিন্তু আমি ঠাকুরের পুজোও করি আর ভগবান শ্রীকৃষ্ণের জন্য দীপদানও করছি। তোমরা সবাই আশীর্বাদ করো আমার যে অনাগত সন্তান আসছে সেজন্য সুস্থ সফলভাবে পৃথিবীতে আসতে পারে। ভগবানের কাছেও কিন্তু আমার এইটুকুই চাওয়া, সে যেন ভালোভাবে আমার সন্তানকে আমার কোলে এনে দেয়, ব্যাস আর কিছু চাই না আমার। তো দেখো আমি ঠাকুরকে দীপদান করে নিলাম, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কিছু যা বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।